নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর পূরবী রায়। ডক্টর পূরবী রায় সম্পর্কে আর আলাদা করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। রাশিয়ান অ্যাঙ্গেল নিয়ে নেতাজির যে গবেষণা, তিনি বহু যুগ আগেই সেটা করেছেন এবং মুখার্জি কমিশনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ওরিয়েন্টাল স্টাডিজ এসব নিয়ে চর্চা করেছেন। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু, এই যে অন্তর্ধানের বিষয়টা কিভাবে আপনার দৃষ্টিগোচর হলো, এবং সবথেকে বড় কথা আপনি ওখানে নানান আর্কাইভে দেখেছেন নানান বিষয়, সেই নিয়ে যদি একটু আলোকপাত করেন। আমি 1996 সাল থেকে এশিয়াটিক সোসাইটির যাদবপুর থেকে নিয়ে আমি ওখানেতে প্রফেসরশিপ নিই। তার কারণ দেখা গেল যে 92 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যেটা সোভিয়েতরা করেছিলেন বা গর্বাচভ নিজে করেছিলেন, আগে যেটা ছিল যে মহাফেজখানায় কাউকেই ঢুকতে দেওয়া হতো না, ওদেরও যারা ঢুকতেন উইথ অল রেস্ট্রিকশনস। সেইবারে দেখা গেল গর্বাচভ সমস্ত যত আর্কাইভস আছে রাশিয়ার বিভিন্ন শহরে, নট অনলি ইন মস্কো, অল ওভার সোভিয়েত ইউনিয়ন, খুলে দিলেন। দেওয়াতেই আমি একটা অ্যাপ্লিকেশন করলাম জেনারেল সেক্রেটারি চন্দন রায়চৌধুরীকে এশিয়াটিক সোসাইটিতে, যে একটা ইন্ডো রাশিয়ান একটা প্রজেক্ট নিয়ে কাজ করলে কীরকম হয়। কারণ অন্যান্য দেশ যেমন আমেরিকা, কানাডা, জার্মানি, তাদের অনেক পয়সা, তারা সেই পয়সা দিয়ে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। ভারতবর্ষে তো সেই পরিস্থিতি নেই যে তারা এতগুলো পয়সা দিয়ে শুধু ভারত আর রুশ ভারত সম্পর্ক তুলে আনতে পারবে। সুতরাং যদি জয়েন্টলি আমরা করি কোলাবোরেশনে, তাহলে দেখা যাবে যে মোটামুটি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে একটা কিছু করা যেতে পারবে। তো চন্দন তাতে প্রচণ্ডভাবে রাজি হয়ে গেল, এবং রাজি হওয়ার পরে বলে একটা আগে সার্ভে করে আসুন আপনি করে আসার পরে তারপরে আমরা দেখব যে কী হয় করে। তারপরে সার্ভে করে আমি দেখলাম যে প্রচুর কাগজপত্র সব জায়গায় আছে, টিম তৈরি হলো। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের শোভনলাল দত্তগুপ্ত অফ পলিটিক্যাল সায়েন্স আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের হরিবাসুদেবন অফ হিস্ট্রি, এই একটা গ্রুপ তৈরি করে আমাদের স্পন্সর করলেন এশিয়াটিক সোসাইটি যাওয়ার জন্য এবং করার জন্য। হরি অবশ্য তখন সেই সময়টা চলে গেল লন্ডনে ইনস্টেড অফ মস্কো, কিন্তু আমি আর শোভন কাজ করছে কমিন্টার্নে, আর আমি একা সাড়ে 3 মাস 18টা আর্কাইভে কাজ করে সব কিছু কালেক্ট করতে লাগলাম। যেটা আমার কাছে সবচেয়ে বিস্ময় লাগলো, যে আর্কাইভে গিয়ে ইন্ডো রাশিয়ান রিলেশনের পলিটিক্যাল সাইড দেখছি, খোলা মাত্রই দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বোস। তাঁর যে এজেন্সি ওদের ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন সেন্টার ব্লক, যেখানে কাবুল সুভাষচন্দ্র বোস, দিল্লি সুভাষচন্দ্র বোস, জার্মানি সুভাষচন্দ্র বোস, জাপান সুভাষচন্দ্র বোস। দ্যাট ওয়াজ ভেরি স্ট্রাইকিং যে এটা কী হচ্ছে, যে তাস ক্রমান্বয়ে কেন এইটাকে ইনফর্ম করছে রাশিয়াকে, আর সেরকমভাবে অন্য নেতারা যেখানে নেহেরু আছেন আছেন। অফকোর্স সেটাও ঠিক কথা যে নেহেরুর তো খুব একটা রোল ছিল না সোভিয়েত ইউনিয়ন নিয়ে, আর গান্ধী তো একেবারেই আউট অফ কোয়েশ্চেন। সেখানে সুভাষ ছিলেন একটা মধ্যবর্তী দিয়ে যাওয়ার একটা তার চিন্তা ছিল। নট দ্যাট ইজ আ কমিউনিস্ট, আমি একবারও বলবো না, কিন্তু সেই জায়গাটা দেখে আমার একটু চিন্তা হলো। যাই হোক, আমরা ফিরে এলাম, ফিরে এসে একটা প্রেস কনফারেন্স হচ্ছে। এটা আমি বারণ করেছিলাম চন্দনকে যে সব প্রেস এখন করুন না, কারণ আমরা অ্যাকাডেমিক্স, আগে আমরা কাজটা তুলি তারপরেতে। ও শুনলো না, ও তো বিরাট করে যা হয় পম্প অ্যান্ড গ্র্যান্ডারে এশিয়াটিক সোসাইটিতে বসে একটা আরম্ভ করলো করাতে। তো এটা সেটাও অনেক কিছু জিজ্ঞেস হচ্ছে, আমি চুপ করে আছি, আমি কোথায় করি। এখন আমার ছাত্ররা তো সব তখন কে পিটিআই, কে এদিক ওদিক, তারা সব গেছে, কারণ আমি যাদবপুরে পড়িয়েছি ইন্টারন্যাশনাল রিলেশনসে, রাশিয়ান। তো সুতরাং তারা সব বসে, শেষকালে আমার এক ছাত্র হঠাৎ যখন হয়ে আসছে, ওয়াইন্ড আপ করছে, হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা পূরবীদি, আমি যেন শুনেছি যে আপনি অনেক সুভাষচন্দ্র বোস সম্পর্কে কিছু করতে পেরেছেন। তাহলে হ্যাঁ হয়েছে, কিন্তু এক্ষুনি এত কিছু কথা বলার মতো নেই যতক্ষণ একটা সম্পূর্ণ চিত্র পাওয়া যাচ্ছে। যাই হোক, সেইখানে কাগজ সব জায়গায় হাইলাইট করে দিল সুভাষচন্দ্র বোস। দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি, যে একটা কাজ এগোনোর আগেই, পদক্ষেপ নেবার আগেই করা হলো। এখন প্রণব মুখোপাধ্যায় ছিলেন তখন মোটামুটি কী বলে এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট বলে একটা পদ থাকে আর কি গভর্নমেন্টের থেকে, উনি। আর তখন ছিলেন উনি
এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, আর তার সঙ্গে ছিলেন উনি ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। তো উনি তখন আমাদের ডেকে পাঠালেন, আমাকে, চন্দনকে আর অনিলবাবুকে, যে ট্রেজারার ছিলেন অনিল সরকার, প্রফেসর অনিল সরকার। আমরা তো তিনজনে গেলাম। পরের দিন সকালে তো ভবনে গেলাম, কী বলে, প্ল্যানিং কমিশনের ভবনে। উনি তো দেখলেন, দেখে তারপরে বললেন যে আমি বলি কি পুরোপুরি এটা হচ্ছে একটা হাইপোথেসিস। তাহলে যে কোনো রিসার্চের তো হাইপোথেসিস দিয়ে আরম্ভ হয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে। আমি বলছি না যে আমার রিসার্চ যা হচ্ছে সেটাই সত্যি কিছু এনে দেবে, কিন্তু এতটা দেখাতে একটু সন্দেহ হয়েছে বলে না না ওটা ইগনোর করার মতনই ব্যাপার। এই তাই আমি বলতে যাচ্ছিলাম যে আপনি তো জাননি, মানে আর রাশিয়ানও দেখেননি, এতটা দেখে যখন বলছি একটু তো কনফিডেন্স আছে। এইরকম তক্কাতক্কি হতে হতে খুব তুঙ্গে উঠে যাওয়াতে তখন অনিলবাবু বললেন যে আমি একটু ইন্টারভিন করছি, যে এটা ঠিক কথা, পুরোপুরি রাইট, যে হাইপোথেসিস থেকেই একটা কিছু সত্যও আসতে পারে, মিথ্যও আসতে পারে, কিন্তু রিসার্চের প্রসেসটা হচ্ছে ওইটা। প্রণববাবু গেলেন প্রচণ্ড চোটে, এত রেগে গেলেন যেন মনে হলো মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তখন এমন একটা চন্দনকে বোঝালেন যে মানে তোমার সঙ্গে আমার ব্যক্তিগত দরকার আছে এদের। ঠিক আছে, আমি আর অনিলবাবু তো বুঝতেই পেরেছি, সেটুকু বোঝার মতন আমাদের বুদ্ধি আছে। তো আমরা দুজনে বেরিয়ে চলে এলাম। তার মিনিট কুড়ি কি আধ ঘন্টা বাদে চন্দন সেই ঘর থেকে বেরিয়ে এসে চেঁচাতে লাগলো, পুরোজি অনিলবাবু, অনিলদা, বললো হবে না, এ রিসার্চ করা চলবে না, প্রচণ্ডভাবে ওনার অমত। এবং উনি বলেই দিয়েছেন যে চন্দন আমি পুরবীকে বলতে পারিনি, কিন্তু তুমি বলে দাও যে এটা হবে না। এখন একটা বাচ্চাকে আপনি যদি ঘরে বন্ধ করে রেখে দেন, দিয়ে বলেন যে তুমি এটা পাবে না, আমি দরজা বন্ধ করে চলে যাচ্ছি, সে বাচ্চাটা কিন্তু খুঁজবে, খুলে দাও দরজা, আমি ওইটাই দেখব। আমারও অবস্থা তাই হলো। আমরা ফিরে গিয়ে যখন গেস্ট হাউসে গেছি, চন্দন তখন বলছে না কিছুতেই হওয়া চলবে না। তখন অনিলবাবু বলল ওটা ওর ওপরে, ও যদি মনে করে, ওর যদি কনফিডেন্স থাকে, দেখুক, ও যদি না করতে পারি ও ব্যাকআউট করবে, কিচ্ছু করার নেই, কিছু বলার থাকবে না। এরকম করে তো আমরা চলে আসার পর আমার যেটা হয় জিদ ধরি যে দেখি না তাহলে, আর আমার এত বন্ধু বান্ধব তারা সকলে বলছে এসো আমরা সাহায্য করব, ওয়াই নট, একটা তো চেষ্টা করে দেখতে হবে। এই হচ্ছে রিসার্চের শুরুয়াত। একটা হাইপোথিসিসের কথা বললেন যেটা রিসার্চের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এবার সেই হাইপোথিসিসের সাহায্য নিয়ে আমি বলছি যে প্রণব মুখার্জি যে প্রথমেই অপোজ করলেন, হ্যাঁ, এই হাইপোথিসিস কি, কেন অপোজ করলেন? তখন তো আমি বুঝতে পারিনি, কারণ আমি তো কোনোদিন সুভাষচন্দ্র নিয়ে কোনো রিসার্চও করিনি, কিচ্ছু করিনি। মানে যাই হোক, তাকে যথেষ্ট মানে এমনি পড়াশুনো করেছি, দেখেছি আমাদের দেশে তো একটা ব্যাপার আছে যে সুভাষচন্দ্র বোস সম্পর্কে কোথাও পড়ানো হয় না, প্রাথমিক থেকে আরম্ভ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর কোথাও পড়ানো হয় না। ওই 2-4 লাইন একটা জাস্ট একটা লিখে দেওয়া। আর 23শে জানুয়ারি যে আমাদের নেতা ছিলেন, যাতে বাচ্চারা খুব একটা উল্লসিত হয়, ওরকম একটা ফিগার, যে একটা কী বলে মিলিটারি ধরে দাঁড়িয়ে আছেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একটা চেহারা ধরছেন, সেইখানে শেষ হয়ে যায়। সুতরাং সেখান থেকে তো বোঝা খুব শক্ত ছিল। কিন্তু ওই যে আমি আগে বললাম যে যত তাস এজেন্সি, যে মানে পাইলস অ্যান্ড পাইলস, মানে 200-250 করে ভলিউম আমি দেখেছি বসে বসে, আর প্রত্যেক পাতায় ওখান মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে জানাচ্ছে যে সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানাও। চন্দ্র বোস আলটিমেটলি সুভাষ আর লিখছে না, এইসব যারা ওখানকার কী বলে এই তাস এজেন্সির যারা হেড বসে আছেন, এটা তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ওদের একটা ছিল, তো তারা সারাক্ষণ বলছে চন্দ্র বোস। এটাই আমাকে প্রথম থেকেই ভাবিয়ে তুলেছিল যে এইটার সঙ্গে প্রণববাবুর কথার সঙ্গে মেলাতে গিয়ে কোথাও যেন একটা গরমিল আসছে। পরবর্তীকালে বুঝতে পারলাম যে সেটা নয়। তার কারণ হচ্ছে আমাদের দেশ যখন 1947 স্বাধীন হলো, যেখানে নেহেরুকে একটা সিলেক্টেড প্রাইম মিনিস্টার হিসেবে বসিয়ে দিল, প্যাটেল বেরিয়ে গেলেন, হয়ে গেল সেখানকার রীতি। তখন একটা চিত্র দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন তো একেবারে একটা পাওয়ারে এলো, বাইপোলারে এলো, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া। তো সোভিয়েত ইউনিয়ন তখন তার ডিপ্লোম্যাটিক জায়গাটা স্ট্যালিন সাজাচ্ছেন। স্ট্যালিন মারা গেছেন 1953, আর 1947 হওয়ার পরে উনি প্রত্যেকটা দেশ থেকে ডাকছেন যে তোমাদের কে রিপ্রেজেন্ট করবে, নিয়ে নেগোশিয়েট করবো ডিপ্লোম্যাটিক রিলেশনস। সেখানে ক্যাটেগরিক্যালি স্টালিন লিখে জানিয়ে দিয়েছিলেন যে আমি ভারতের ওই প্রধানমন্ত্রী নেহেরুকে ঢুকতে দেব না।
নেহেরু তখন কি করলেন, ওনার বোনকে পাঠিয়ে দিলেন বিজয়লক্ষ্মী, হ্যাঁ। এবং তারপরে তো একটা ওরাল শোনা যায় উনি এসে বলেছিলেন, দেখেছি, কিন্তু সেটাকে তো আমি রিসার্চে রাখতে পারি না, কারণ আমার কাছে কোনো কাগজ নেই, আমার দরকার কাগজ। তো এই সবটা মিলিয়ে দেখা গেল লেট আস প্রসিড অ্যান্ড প্রসিড অ্যান্ড প্রসিড। যেটা ব্রিটিশ ইন্ডিয়ায়, ব্রিটিশরা নেভার ইউজ টু হ্যাভ আ গুড রিলেশন, ইউকে নেভার ইউজ টু হ্যাভ ব্রিটিশ রিলেশন উইথ রাশিয়া, কখনোই ছিল না। এমনকি রাজেন্দ্রলাল মিত্রর বইয়েতে দেখা যায় যে রুশি আতঙ্ক আসছে, রুশিয়া, এরম ধরনের কবিতা বা অনুবাদ যদি কিছু করতে হতো, সেই অনুবাদগুলো মস্কো থেকে আসতো লন্ডনে, লন্ডনে গিয়ে ওখানে দেখতো ওরা যে এই জিনিসগুলো যেতে পারে কিনা ভারতবর্ষে। আর ভারতবর্ষ আফটারঅল যতই হোক অত্যন্ত ইন্টেলেকচুয়ালদের জায়গা ইন কম্প্যারিজন টু আদার প্লেস। তো এখানে তো তখন অনেকেই বসে আছেন, বিশেষত রামানন্দ চট্টোপাধ্যায়ের পত্রিকা বেরোচ্ছে, সব জায়গায় পাওয়া যায়, প্রথম থেকেই পাওয়া যায়। রবীন্দ্রনাথও ভেবেছিলেন, সেটা পরে, তা আমি আগের কথা বলছি 1800 তত্ত্ববোধিনী পত্রিকার সময় থেকে যদি ইফ ইউ গো, তাহলে দেখতে পাবেন যে সবসময় চাইছে, কিন্তু আসছে ঘুরে আফটার এডিটিং ইন লন্ডন, তারপরে সেখানে সেগুলোকে মানে মুক্তি পাচ্ছে আর কি। কিন্তু তবু বেরোতো, বাংলায় বেরোতো, কারণ রুশ থেকে ইংরেজি বেরিয়ে যেত, ইংরেজি থেকে বাংলায়, হিন্দি টিন্দি বা অন্য ভাষায় কি বেরিয়েছে আমি ঠিক বলতে পারবো না। আমি চর্চা করেছি বাংলা পত্রপত্রিকায় রুশ সাহিত্য, সেখানে এটা করে মানে ভীষণভাবে প্রকটভাবে দেখা যায়। তো সম্পর্কটা তো সাংঘাতিক খারাপ ছিল একদম, মানে কোনো দিক থেকেই কিছু করতে দেবে না, এটা রাইট ফ্রম দ্য বিগিনিং চলছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেল মিত্র শক্তি আর একটা অক্ষ শক্তি, এইসব বলা হয় একটা এর থেকে। মিত্র শক্তির মধ্যে হচ্ছে যে ইম্পেরিয়ালিস্ট পাওয়ার, একদিকে আমেরিকা দাঁড়িয়ে আছে, একদিকে ইংল্যান্ড দাঁড়িয়ে আছে, ইউকে দাঁড়িয়ে আছে, একদিকে ফ্রান্স দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সোভিয়েত ইউনিয়ন, তখন সে একটা সোভিয়েত সোশ্যালিস্ট পাওয়ার, ও কি করে অ্যালাই করলো এই জায়গাটাকে যদি মানুষ চোখ খুলে দেখে। প্রশ্নটা আমারও, কারণ তখন তো একেবারে সুভাষচন্দ্রের বিপরীতে থাকছে রাশিয়া, তাহলে সুভাষচন্দ্রকে কেন ফ্রি প্যাসেজ দেওয়া হলো এবং সুভাষচন্দ্র ওখানে গিয়ে উঠলেন? এটাই তো কথা, যে সেখানে ও ঢুকেছিল ওখানে, ঠিক কথা, কিন্তু ওর চোখ ছিল ভারতবর্ষে, যে আমাকে হ্যাভ টু অ্যাড ওয়ান মোর ফেদার টু মাই হ্যাট। এবং ভারতবর্ষের সঙ্গে তখন কমিন্টার্ন থেকে লেনিন যখন 1919 কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তৈরি করলেন, সেখানে কিন্তু প্রথম উল্লেখ হচ্ছে সুভাষচন্দ্র বোস। 1924 সালে 22-21 সুভাষ ফিরেছেন ইংল্যান্ড থেকে, 22-23 এসেছেন অবনী মুখার্জি এখানে সার্ভে করতে, এই বাড়িরই কাছে সার্ভে করেছেন এবং জাকারিয়া স্ট্রিটে থাকতেন। চিত্তরঞ্জন দাস বলেছিলেন যে তুমি দেখাশুনো করো। থার্ড কংগ্রেসে ওদের সেখানেতে সুভাষ, আমাদের ইয়ের ছেলে চিত্তরঞ্জন দাসের ছেলে এবং শ্রীপাদ দান্ডে, এদের নিমন্ত্রণ ছিল। সুভাষের কেন ছিল? চিত্তরঞ্জন আমি বুঝছি দ্যাট টাইম হি ওয়াজ অ্যান এস্টাবলিশ পাওয়ার, কিন্তু ডাঙ্গে একটা আলাদা কথা, সে পন্থী ওখানকার, কিন্তু তার সঙ্গে সুভাষের নিমন্ত্রণ ছিল। সে তো কেসির বইয়ে আছে, কার্ড আছে, সব আছে, নিমন্ত্রণ পত্র আছে এতে রাখা চিত্তরঞ্জন দাসের এতে। এখন তার মানে কি কানেকশনটা আরম্ভ হয়ে গেছে মানে সেই 1919 কমিন্টার্ন তৈরি হওয়ার সঙ্গে থেকে। তারপরে যখন এখানে অবনী এসছেন, অবনীর অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, অবনী গেলেন না, অবনী থাকলেন এখানে প্রায় বছর খানেক নয়, কিছু মাস। গিয়ে যে রিপোর্টটা দিয়েছে, সেই ওই ইন্ডো রাশিয়ান রিলেশন আমাদের প্রজেক্টে বার করেছি, সেখানেতে লেখা আছে যে দ্য রাইট হ্যান্ড ম্যান অফ দিস চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, সেই হচ্ছে আমাদের রাইট তার সঙ্গে আমরা নেগোশিয়েট করতে পারি, করতে পারি। অবনী একটা জিনিস বুঝেছিলেন যে সুভাষ কিন্তু হবে না, কারণ সুভাষের মনে তখন বিবেকানন্দ আছে, সুভাষের মনে তখন তার কর্মগুরু যেমন মর্মগুরু, তেমন মর্মগুরুতে দাঁড়িয়ে আছেন বিবেকানন্দ, ওখানে দাঁড়িয়ে আছেন কে বলে আমাদের দেশবন্ধু। এই দুটোর কম্বিনেশনে সুভাষ তৈরি হচ্ছেন। কিন্তু সুভাষের একটা মানসিকতা ছিল যে এত বড় বিপ্লব, এতখানি কিছু হয়ে গেল, আর অবনীর সঙ্গে থেকে বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমার দেশের মানুষরা তো এত করছে। একদিকে অবনী, অপরদিকে রাসবিহারী বসু তো আমার মাধ্যমে ওখানে সমস্ত জমায়েত হয়েছিলেন জাপানে। তো সুতরাং একটা মানে বাঁধন এসে যাচ্ছিল না কোথাও করে। এই যে প্লেন ক্র্যাশের যে ঘটনাটা, এতদিনে এটা খুব স্বচ্ছ সকালের মতো পরিষ্কার হয়ে গেছে যে সেটা ছিল সম্পূর্ণ একটা সুভাষেরই নিজস্ব একটা প্ল্যান। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সেটা হচ্ছে আইএনএর নিজস্ব প্লেন ছিল,
কিন্তু তারপরও সুভাষচন্দ্র বসু যখন বলা হলো যে আপনি এই বোমারু প্লেনটাতে উঠুন, সুভাষচন্দ্র বসু কোনো আপত্তি জানালেন না। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে তার সেনাবাহিনীরাও বলেছিলেন যে আপনি আরও লোককে নিয়ে যান, সুভাষ কিন্তু সেটাতেও না করলেন। হ্যাঁ, তো নিজস্ব আইএনএর প্লেন ছেড়ে একটা বোমারু প্লেনে করে তিনি পাড়ি দিলেন নিরুদ্দেশের জায়গায়। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সাইগান এইসব জায়গায়, তারপর রাশিয়া, এসব আমরা দেখতে পাচ্ছি। কেন নিজস্ব আইএনএ প্লেনে কেন উঠলেন না? বলি যে আইএনএ নিজস্ব প্লেন বলতে তারা তো নিজের প্লেন তৈরি করতে পারেনি ওইটুকু সময়ের মধ্যে। প্লেনগুলো ছিল সবই জাপানি। আচ্ছা, যেটা ওনাকে অফার করা হয়েছিল সেটা ছেড়ে যেটাই উনি উঠেছিলেন সেটা হচ্ছে শালি বম্বার। শালি বম্বার হচ্ছে একেবারেই মানে কি বলবো, যুদ্ধের প্লেন। আমি নিজের চোখে দেখেছি, চড়েছি, তাই জন্য বলতে পারছি। ইট ওয়াজ কেপ্ট ইন রাশিয়া। এবং সেখানেতে হচ্ছে মাটিতে বসতে হয়, 8 জন বুঝতে পারবে, নো চেয়ার নাথিং, মাটিতে বসতে হবে। আর ও যদি নোজ ডাউন করে তো 8 জনকে নিয়েই চলে যাবে। ও একজনের হাত পুড়েছে, কার মাথা পুড়েছে, কার পা পুড়েছে, কে গল্প বলছে, সে জায়গা থাকবে না। সেটা যে কোনো বুদ্ধিমান ব্যক্তি, আমার মতন আমি তো একটা আনপড় দেখেছিলাম, কিন্তু সেটা দেখলে লোকে বুঝতে পারবে যে কী জিনিস। এবং সেটা আমায় দেখিয়েছিল কেজিবির লোকেরা। হয়তো শ্রোতা যারা দেখছেন তারা হয়তো বলতে পারেন যে উনি কোত্থেকে সব বড় বড় কথা বলছেন, কিন্তু আমার বইটা যদি দেখেন, আমি যাদের অ্যাকনলেজ করেছি, যত রাশিয়ান নাম আছে তারা সবই হচ্ছে কেজিবির লোক। তারা না হলে আমি ওইভাবে টেনে নিয়ে যেতে পারতাম না। স্ট্যালিন তাকে শেল্টার দিচ্ছেন। পলিটিক্যাল মানুষ যখন পলিটিক্যাল মানুষকে শেল্টার দেন, তখন প্রত্যেকের মধ্যে একটা আনকন্ডিশনাল ইকুয়েশন থাকে। তা স্ট্যালিনের কি এরকম কোনো ইকুয়েশন ছিল? কারণ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একটা জিনিস মনে রাখবেন, ভারতবর্ষে যে সিক্রেট সার্ভিস চলছিল, সেই সিক্রেট সার্ভিসের টপে ছিলেন রাশিয়ান কেজিবি এজেন্টসরা অল। তাদের মধ্যে যে ইনচার্জে ছিলেন, আমি আমার বইয়ে তার সম্পর্কে লিখেছি, সাইয়াদিয়ান্সের বাবার দিক হচ্ছে আর্মেনিয়ান, মা হচ্ছে রাশিয়ান। এই মানে এক্সেলেন্ট স্পাই যাকে বলে। এবং হি ওয়াজ মানে এত গুরুত্ব ছিল তার, গুরুভার ছিল তার ওপরে, যে তুমি স্পাইংটা সকলের সঙ্গে করবে। বিইং ইন বম্বে, যেখানে থাকো যা করো সেইখানে করবে। সুতরাং এইরকম একটা স্পাইং সিস্টেমের মধ্যে এমনি খবর থাকতে পারে, কিন্তু লিঙ্ক হচ্ছে একটা সবচেয়ে বড় জায়গা যেখানে স্পাইং করিয়েছিলেন সুভাষচন্দ্র বোস। এই লিঙ্কের মধ্যে যখন এই ভগতরাম তলোয়ার ওনাকে নিয়ে যাচ্ছে, যাবার আগে দেখবেন সুভাষ চলে গেছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে আকবর মিয়ার সঙ্গে ফরওয়ার্ড ব্লকে দেখা করতে। মানে জাস্ট কাউকে তখন কেউ জানে না যে উনি দেশ ছেড়ে যাচ্ছেন, বাট হি ওয়ান্টেড টু সি দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার। সেখান থেকে যে পাস করবে সেই জায়গাটাকে প্রস্তুতি পর্ব করে রেখে হি কেম ব্যাক টু ক্যালকাটা। তারপরে অন্যান্য জায়গায় ঘুরেছেন। এবং আসার পরে যখন এই যে সব নেগোসিয়েশন চলছে, সেখানেতে এই যে আমাদের কী বলে ভগতরাম তলোয়ার অনেকগুলো ভাষা জানতেন, একটা তৈরি হচ্ছে। দ্য আদার সাইড আপনাকে মনে রাখতে হবে যে সান ফ্রান্সিসকোতে যখন গদার পার্টি তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়, 12-13 তৈরি হলো, বিশেষত ছিলেন সব পাঞ্জাবিরা, এবং তারা কাজের খোঁজে গিয়েছিলেন। দেন দে রিভোল্টেড যে আমরা আজকে জেহাদ করতে গিয়ে যেটাকে সবচেয়ে বেশি জায়গা হয়ে গিয়েছিল ওদের গাদারাইটসের, ঝগড়া বেঁধে গেছিল, টাকা নিয়ে ঝগড়া বেঁধেছিল, দুজনের মধ্যে মানে একে অপরকে বিশ্বাস করছে না, এরকম হওয়াতে আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। ভেঙে যাওয়ার জন্য ওরা যখন ফিরে আসছে, ওরা ফিরে এসে কিন্তু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের বর্ডারে ঘুরছে। দে নেভার এন্টার ইন্ডিয়া, কারণ জানে ভারতবর্ষে ঢুকলে তা আমরা জেলে গিয়ে পচবো, এরা বর্ডারে আমাদের গুলি করবে। সুতরাং ওরা সব থেকেছেন ওইখানে। ওটা একটা সিরিজ রয়েছে, উনি একটা আলাদা বই লেখা যায়। এদের মধ্যে ছিলেন সবচেয়ে পাওয়ারফুল আচ্ছার সিং চেনা। আচ্ছার সিং চেনা চলে যান মস্কো, গিয়ে মস্কোতে যে কমিউনিস্ট পার্টির সেখানেতে অনেক তর্ক যুদ্ধ দ্বন্দ্ব চলছে, আমাদের মানবেন্দ্রনাথ রায় হ্যানা ত্যানা মিলে একটা খিচুড়ি চলছে। বাট অবনীকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে অবনী একটা স্ট্রেট আছে, যে কে আসছে কে যাচ্ছে। এই আচ্ছার সিং চেনার এত পাওয়ারফুল হয়ে যায়, হি বিকেম ক্লোজ টু স্ট্যালিন, এবং ওর নাম ছিল লার্কিন, এবং স্ট্যালিনও তাকে লার্কিন বলে ডাকতেন। এই লোকটি যখন তখন বর্ডার ক্রস করতো,
যখন তখন আসতো, যখন তখন আমাদের লিডারদের সঙ্গে দেখা করতো। এবং এমনকি কলকাতায় আসতেন অজয় ঘোষ, সোমনাথ লাহিড়ী, এদের সঙ্গে, ডাঙ্গে তো ছিলই সব সময় জানা কথা, এদের সঙ্গে সব সময় দেখা করছে, করে আবার ফিরে গিয়ে ওখানে খবর দিচ্ছে। একটা হিউজ নোট আছে ওর অ্যাবাউট দিস। সেখান থেকে তার কোনো সন্দেহ থাকে না যে স্পাইংটা একটা কোনখান দিয়ে গিয়েছিল। এবং সেইটাকে ফলো করে কী করে আমি জানি না, মানে সুভাষের স্পাইং সিস্টেমের সামথিং, আমার একটা আর্টিকেল বেরিয়েছে, আমি সেটাকে বাংলায় করছিলাম, বাজে হয়েছে, আমি দেখছি সেটা ইংরেজিটাকে আর একটু বড় করে করব। কারণ এই হোল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্পাইংয়ের উপরে একটা খুব মানে দামি বই আছে আমেরিকায়, যেটা ভারতবর্ষে ঢুকতে দেয়নি। সে ছিলেন আমেরিকান একজন ল ইয়ার জার্নাল থেডুস হোল্ট। থেডুস হোল্ট তিনি নিজে স্বীকার করেছেন যে আমি মানে বিশেষত কী বলে দাদার সাইডের বেশি স্পাইংটা দেখছিলাম। দেখতে দেখতে আমি যখন দ্য আদার সাইডে গেছি, অক্ষশক্তির দিকে গেছি, মানে আই ওয়াজ শকড যে এইটুকু সময়ের মধ্যে এইরকম ধরনের সিস্টেম অফ স্পাইং আর এইভাবে ভগতরাম এতগুলোর সঙ্গে ইন্টারাক্ট করছে, সেটা চিন্তার বাইরে। ইন্ডিয়ান হিস্টোরিক্যাল স্টাডিজে গত বছর যে 15th অগস্টে বেরোলো, সেখানে আমি সব জিনিসটা দিয়ে দিয়েছি যে হাউ ওয়াজ দ্য প্লে। সুভাষের আর একটা কোয়ালিটি ছিল, ফার্স্ট টাইম যখন জিতলেন উনি বুঝতে পারলেন যে এরপরে গান্ধী ওকে ঠেলা মেরে ফেলে দেবে, এবং সেটা আরও বেশি এনকারেজ করলো অল লেফট। তখন উনি যেটা তৈরি করেছিলেন লেফট কনসলিডেশন কমিটি, যাতে সমস্ত লেফটরা এসেছিল। এবং যে পিসি যোশীর সম্বন্ধে এত বলা হয়, সেই পিসি যোশী কিন্তু সবচেয়ে বেশি করেছিলেন ভোটের জন্য। তাছাড়া আশ্বত্য, সোমনাথ লাহিড়ী, এদিকে সকলেই ছিলেন। আর যে সবচেয়ে বেশি করেছিল সে হচ্ছে আমাদের ডাঙ্গের সঙ্গে স্টালিনের একটা আলাদা খাতির, যার জন্য আজও তার মেয়ে সেখানে বাস করে এবং এখনও তার ক্রেমলিনের সঙ্গে একটা যাতায়াতের একটা ব্যাপার আছে। সেটা অন্য কথা, একটা পলিটিক্যাল জায়গায় থেকে যায়, যেটা ইন্দিরা গান্ধীও ভাঙতে পারেননি, চেষ্টা করেছিলেন এগুলো সরিয়ে দেওয়ার জন্য। যার জন্য ইন্দিরার হোল পলিটিক্সটাই তো চলে যায় সিপিআই আর সোভিয়েত ইউনিয়ন নিয়ে। তা নাহলে ইন্দিরার এতখানি সার্ভাইভাল এত সহজে হতো না। আর অন্যদিকে ওই জার্নালিস্ট ওকে বলেছিল না যে শি ইজ এ উইচ, যে জার্নালিস্ট লিখেছিল, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, আমেরিকান জার্নালিস্ট, ওকে ওইভাবে মানে আখ্যা দিয়েছিল। সুতরাং বলে লাভ নেই। এখানে যে সুভাষ যখন বেরিয়ে যাচ্ছেন ভারতবর্ষ থেকে, তখন উনি যে লিঙ্কটা তৈরি করলেন, সেই লিঙ্কটা রয়েছিল আজকের যেটা জনপথ, আজকের যেখানে মেরিডিয়ান হোটেল দাঁড়িয়ে আছে 17 নম্বর, সেই 17 নম্বরটা কিন্তু ছিল কমিউনিস্ট পার্টির অফিস। আর কানওয়ারলাল, হি ওয়াজ ইন চার্জ অফ দ্য আর ওটার নাম ছিল মেরি। মেরি কানেক্টেড ছিল কাবুল, মেরি কানেক্টেড ছিল টম, এবং প্রত্যেকটা জায়গা আমি জার্মানিতে ঘুরে সমস্ত মেটেরিয়াল বার করেছিলাম যে কী সাংঘাতিক তার যে ওখানে কি খবর হচ্ছে বার করছে, করে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে। আর সেটার ভিত্তিতেই আমি বলবো মানুষটা অত কনফিডেন্ট ছিলেন এবং কনফিডেন্স পেয়েছিলেন টু জয়েন। 1.5 বছর তো 2.5 বছরের তো যুদ্ধের মধ্যে ছিলেন, তার মধ্যে এক্সপার্টাইজ তো ভাবা যায় না করে। অ্যান্ড কনস্ট্যান্ট একটা জিনিস অ্যানাউন্স করতেন, ভীষণ বিশ্বাস করতেন ইয়েতে, আপনার কার কী বলে সব অ্যানাউন্সমেন্ট অ্যান্ড রেডিও আর কি, এই লিঙ্কে সব যতগুলো লিঙ্ক আমি দেখেছি, ফুটেজ পেয়েছি বা দেখেছি, আমি রেডিওতে কাজ করতাম, মস্কো রেডিওতে। তো সুতরাং সেখানে যতগুলো পাওয়া গেছে তাতে ওই এক কথা সারাক্ষণ বলেছিল যে কমরেডস, একটা শব্দও তোমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করবে না, আর যদি কিছু না জানো কিছু বলো না, বাট ডোন্ট স্পিক এনিথিং। সেটা ইউনাইটেড নেশনে ওই ভট্টাচার্য বলে যিনি ছিলেন উনি দেখতেন, আর আমাদের শিবরাম, এরা একটা দিন বসে খুব কনসাল্ট করেছিল যে এটা কেন সারাক্ষণ আসছে। আর লাইন কি তাশকান, সবচেয়ে হচ্ছে তাশকান, দিল্লি, কলকাতা, কম কথা নাকি? মানে আনুমানিক কতদিন ওখানে মানে সুভাষচন্দ্র বসু সেটা ছিলেন ওখানটা? এটা ঠিক কথা যে ঢুকেছেন, কারণ আমি ওর পাসপোর্ট দেখেছি ওমসকে, যেটা মুখার্জিও গিয়ে, যাই হোক, মানে আমি তো ছিলাম মেন ডেপোনেন্ট ওখানকার।
দেখে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এসব সম্পর্কে বিশেষ কথা বলা হবে না। কি হয়ে যায় জানেন তো, আপনি একটা কথা বললেন, তার উপরে কে কোথায় পড়েছে একটা জিনিস মানুষ বুঝতে পারে না, যে -64 এক মহিলা গিয়ে দেখে এসে বলার পর তাকে তারা বলে মিথ্যেবাদী, রাশিয়ান জানে না। 8 বছর তো আমাকে এই কথা শুনতে হয়েছিল। সেটার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে এদের আন্ডারস্ট্যান্ডিংটা এমন একটা জায়গায় ছিল, স্টালিন ধরে নিয়েছিলেন যে সুভাষ থাকবে, এবং মুসলিম প্রবলেমেও কিন্তু স্টালিন চেয়েছিলেন যে অল মুসলিম কমরেডসদের নিয়ে আসার জন্য। সে হ্যাঁ, কিন্তু একটা দেখবেন 1951-এ একটা ছোটোখাটো রায়ট হয়ে যায় রাওয়ালপিন্ডিতে। সেখানে নেহেরু ছুটে যান কি না আমার কমরেডদের এই অসুবিধে করছে। নেহেরু বুঝতেই পারেননি যে এটা একেবারে সাজানো জিনিস ছিল সোভিয়েতদের, যে এই করে নিয়ে গিয়ে একটা তৈরি করার। বাট হি ফেলড সব সময় যে সব জিনিস সাকসেসফুল হয় এরকম তো কথা নেই। সুতরাং ওই জায়গাটা যখন ফেল করেছে, এবং স্টালিনের মৃত্যুটা ঘিরেও কিন্তু অনেক সন্দেহ আছে। উনি ওনার দাচায় রাত্রিরে বসেছিলেন, সকালে এসে লোকে দেখে সোফা থেকে নিচে পড়ে আছেন। এসব কথা ওখান থেকে বেরোয় না। তার কারণ হচ্ছে স্টালিনও তেমনি, তিনি তো রাশিয়ান ভালো বলতে পারতেন না। তিনি তার যে আত্মজীবনী লিখেছেন সেখানে সব জায়গাতেই নেহেরুর নামে লিখেছেন পলিটিক্যাল প্রস্টিটিউট। কোনোদিন নেহেরু বলেননি। এসব তো ব্যক্তিগত ব্যাপার থাকে। আজকের আমি বলছি কারণ দেখছি ইটস টাইম ইজ আপ, যে এইসব জিনিস খানিকটা মানুষের কানে দিলে পরে কোথায় কী বলে মরছে, লোকে তার থেকে একটু জানুক যে আসল সত্যটা কোনখানে কী ঘটেছিল। এখন এই যাওয়ার পরেতে যে কাগজগুলো পাওয়া যাচ্ছে সেটাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে, মনে হচ্ছে আমার যে পেরেজিলকিনো বলে একটা জায়গা ছিল বেশি দূরে নয়, যেখানে একে রেখেছিল আমাদের বিখ্যাত কবিকে, সেই জায়গাতেই বোধহয় এক অবস্থান হয়েছিল। কিন্তু 53 সালের পরে 55-তে নেহেরু যাচ্ছেন, 56-তে 55-তে এদিকে গেলে এক্সচেঞ্জে যাচ্ছেন আমাদের বুলগারিয়ান অ্যান্ড ক্রুশভ, তারা বার্মা যাচ্ছেন। লক্ষ্য করবেন তাশকেন্দ গেছে, ভারতবর্ষ গেছে, বার্মা গেছে, আবার বার্মা থেকে ব্যাক করেছেন তারা। যে জাস্ট ওয়ান্টেড টু নো যে ওই পয়েন্ট থেকে কোথায় কি হয়েছিল কিনা। আর যেই ফিরে যাওয়ার পরে 20th কংগ্রেস, ম্যারাথন কংগ্রেস হচ্ছে 56, মানে বলার নয় এত। একটা জিনিস লক্ষণীয় যে ওরা বলে টেবিল স্টোল বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেকশন। সেটা কিন্তু সুভাষচন্দ্র বোস আছেন সেই জায়গাতে। এটা আমার কাছে বরাবর নাড়া দিচ্ছে, কিন্তু আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ ওসব জায়গাগুলো ওরা সব বাদ দিয়ে এ করেছে। আর যখন এত হয়ে গেল না, জিনিসপত্র টেনে বার করা ভীষণ শক্ত হয়ে যায়। যাই হোক, সেই জায়গাটা একটা ইন্ডিকেট করে করে। আর যেটা সবচেয়ে বেশি যে শেষ হচ্ছে যখন আমাদের এখানকার মুখার্জি কমিশনের শেষ হয়নি, মানে প্রায় গতি থামছে। আই ওয়াজ দ্য চিফ ডিপোনেন্ট, উনি তো আমাকে 1 মিনিটের জন্য ছাড়েননি। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বড় পার্সেল এসছে মুখার্জির কাছে, এবং মুখার্জি খুলবে না, আমাকে বলছেন। আমি বললাম না, আমি তো একা করতে পারবো না, কে কি বলে দেবে, আর আপনি আমাকে কাঠগড়ায় চড়াবেন। তখন সেটাকে উনি খুলেতে বললো যে ও সব রাশিয়ান। না, দেখুন না ভালো করে, সব অ্যাটেস্টেড লেখা আছে। তখন বললেন ঠিক আছে, আমি খানিকটা পড়ে নিয়েছি, আপনি নিয়ে যান। আমি একা নেব না, আমরা 3 জন মিলে প্রজেক্টটা আরম্ভ করেছিলাম। আমি যদি মনে করি এই প্রজেক্টটা কনক্লুড করবো উইথ সুভাষচন্দ্র বোস, তাহলে আমার শোভনলাল দত্তগুপ্ত আর হরি বাসুদেবনকে দরকার। আমি 2-3 জনেই আমরা ওনার সামনে বসে দেখার পর ওরা বলে যে ঠিক আছে, আমরা একটু পড়ে নিই, আমরা 3 জনে মতামত দিয়ে একটা চিঠি ড্রাফট করে আপনাকে দিয়ে দেবো। আমি কিন্তু সেখানে কিচ্ছু বলিনি, কারণ ওরা জানে যে আমি এত খেটেছি, আমি যদি কিছু বলি আবার আমার মাথায় ডান্ডা পড়বে, দরকার নেই। সেখানে 3 জনেই সই করেছে। দ্যাট এন্ড কেম দেয়ার। যার জন্য আজকে শোভনলাল দত্তগুপ্তকে আপনি ইন্টারভিউ করতে চান না, প্রথম কথাই বলবে রাশিয়া, এর থেকে তো বেশি কথা বলা যায় না। আমি বলছি না, আমি ওর হয়ে কথাও বলতে চাই না, হি মাইট চেঞ্জ হিজ ভিউজ অলসো। আজকে হরি নেই, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে গেল। 49 কি 50-র আগে
আবার শরৎচন্দ্র বোসের নেশন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইজ ইন রেড চায়না। হ্যাঁ, এবার রাশিয়া চায়না, এবার এই যে দুটো জায়গায় অবস্থান। ইউনান প্রভিন্স দিয়ে ঢুকছেন, তো ইউনান প্রভিন্স দিয়ে ঢুকতে গেলে তো চায়না, এবং সেই চায়নাতে অনেকে মনে করে যে সেখানেই ইতি হয়ে গেছে। সেখানে কেন ইতি হতে যাবে? এবং চায়নার সঙ্গে মোটেই তখন সেই রিলেশন নয় যে তোমার একে আমি এ করবো। আর তাছাড়া এসকটেড, হি ওয়াজ এসকটেড, সুতরাং সেটা করতে পারেনি। কিন্তু উনি যেটা লিখেছেন, আমি সেখানে দ্বিমত হইনি এই জন্য যে ইউনান প্রভিন্সে তিনি বেশ কিছুদিন থেকে তারপরে তো ওদিকে করেছিলেন। আর ওমসকে যেটা আমি দেখতে পাই ঢুকেছেন, এ করেছেন, সে টাইমটা কিন্তু বেশ অনেক বাদে মনে হয় দেখে। ওরা তো সব দেখাবে না, কোনো রকমের পাসপোর্টটাকে দেখেছিলাম জওহরলাল নমাজত্ব লেখা আছে, সেখানেও তো একটা খেলা। কারণ কাবুলে তো যার কাছ থেকে উনি পাসপোর্ট করেছিলেন, কররানি, সে তো ইটালিয়ান, আর কররানির বউ ছিল রাশিয়ান, এবং সেই দুজনে মিলে এর কাছে যায় দেখা করতে, রাশিয়ান এম্বাসিতে। এবং সেখানে যে ইয়ে ছিলেন আমাদের কি বলে কেজিবির এজেন্ট থাকে, ওদের আমাদের মতো এমনি হয় না, সব কেজিবি দেখবে তারপরে সব কিছু এলাও হবে। তো তিনি যে ছিলেন, তিনি জামান, তিনি এলাও করেছিলেন, সেটাও তো দেখতে পাওয়া যাচ্ছে। সেই পেপারগুলো তো বেরিয়ে, আপনার যদি সামনে এতগুলো পেপার বেরোনো থাকে, ডেফিনেটলি উইল থিঙ্ক সামথিং, বাট ইউনান ওয়াজ দেয়ার ডেফিনেটলি চায়নার। গেল না যখন চিত্তবাবু গেলেন, গিয়ে বললেন, সে যে জ্যোতিবাবুকে আমি বলেছিলাম যে পূরবী তো গেছে, করেছে, এইসব কাগজ এনেছে, তো জ্যোতিবাবু বলেছিলেন যে দেখো আগে ভিয়েতনাম দেখবো, তারপরে চায়না দেখবো, তারপরে রাশিয়ার কথা ভাববো। চায়না বলার ওনার ওখানে একটা কারণ ছিল জ্যোতিবাবুর, আমি এ করবো না। উনি যদিও একেবারে ভীষণভাবে অ্যান্টি সুভাষ ছিলেন একটা সময়, আপাতত থাকলে কী করতেন জানি না, কিন্তু তখন ছিলেন। সুতরাং ওই কথাটা কিছু ভুল নয়।